কণ্ঠেই একই সাথে বিস্ময়, তিক্ততা আর অবিশ্বাসের সুর। সুগার চোখ দুটো রাগে দাউ দাউ করে চলছে। সে ভাবতেই পারেনি যার খোঁজে সে এই গ্রামে এসেছে সেই মেয়েটি কিনা এই ঝগড়ুটে মেয়ে। আর জিমিন, তার হৃৎপিণ্ডটা যেন মুহূর্তের জন্য থমকে গেছে। সুগার এই রাগী মুখভঙ্গি দেখে সে নিশ্চিত এই লোক এখানে এসেছে কেবলই তার নামে নালিশ করতে, আর তার অসুস্থ মায়ের সামনে তাকে অপমান করতে। ভয়ে জিমিনের হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে আতঙ্কে একদৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের দুর্বল শরীর আবার এই নতুন ঝামেলার ধকল সইতে পারবে কি? সোগা নিজের রাগ কোনো মতে গিলে ফেললো। এই মেয়েটাকে দেখে তার শরীরের রক্ত টকবক করে ফুটছে। যে মেয়ে একটু আগেই তাকে অপমান করেছে তাকে নিজের ফার্ম হাউসে নিয়ে যাবে? অসম্ভব। সোগা আইরিনকে কোনো সুযোগ না দিয়ে অত্যন্ত শীতল ও রুক্ষ গলায় বলে উঠল, দুঃখিত আন্টি, আমার মনে হচ্ছে ভুল ঠিকানায় চলে এসেছি। এই মেয়ের স্বভাব আমার কোনোভাবেই পছন্দ নয়। আমি কাজের লোক অন্য জায়গা থেকে খুঁজে নেব, আসি। বলেই সুগা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। নিজের ভারী বুটের আওয়াজ তুলে গট গট করে বাড়ির আঙিনা থেকে বেরিয়ে গেল। পিছনে পড়ে রইল এক অদ্ভুত স্তব্ধতা। আইরিন বিলাপ করে উঠে নিজের কপালে হাত দিয়ে শুয়ে পড়লেন। মেয়ের দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠলেন, কি হইল রে জিমিন? লোকটা তো কামের লোক খুঁজবার আইছিল, তোরে দেখে এমনি রাগে রাগে মুখ করে চলে গেল কেন? কি করছিস তুই তারে? ওই বাপটা তো ভালোই মনে হইলো, এখন তুই কাম কই পাবি? মায়ের এই আর্তনাদ আর কান্নার আওয়াজ জিমিনের বুকের ভেতরটা হুড়মুড় করে ভেঙে দিল। সে বুঝতে পারল নিজের খামখেয়ালি আর মুখের উপর তর্ক করার স্বভাবের জন্য সে নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছে। অভাবের এই সংসারে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দেওয়ার মতো বোকামি সে করেছে। মায়ের মুখের দিকে তাকিয়ে জিমিনের জেদ আর অহংকার নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। কাজটা তার ভীষণ দরকার। পেটের ভাত আর মায়ের চিকিৎসার জন্য এই সুযোগ ছাড়া যাবে না। কিছুই ভাবার সময় নেই। পাহাড়ের আঁকাবাঁকা পথে ধুলো উড়িয়ে সে সুগার পিছু নিল। বুকটা ধড়ফড় করছে, গলার কাছে দলা পাকানো কান্না। কিছু দূর যেতেই পাহাড়ের মোড়ে সুগাকে দেখা গেল। জিমিন চিৎকার করে ডাকলো, এই যে শুনতাছেন সাহেব, দয়া করে আমার কথাটা একটু শুনেন। ও সাহেব, খাড়ান একটু। সুগা থামলো না, বরং তার হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। কিন্তু জিমিন নাছোড়বান্দা, সে হাঁপাতে হাঁপাতে দৌড়ে সুগার ঠিক সামনে গিয়ে পথ আটকে দাঁড়ালো। জিমিনের চুলগুলো এলোমেলো, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে ফুঁপিয়ে উঠে গলায় মিনতি করে বলল, সাহেব, জানি আমার ভুল হয়েছে, ওই রকম ব্যবহার করা উচিত হয় নাই, কিন্তু আমার মা খুব অসুস্থ, বাড়িতে কেউ কামাই করার নাই। আপনার সাথে যা হয়েছে ওইটা ভুলে আমার একটা সুযোগ দেন, আমি সব কাম মন দিয়ে করব, কথা দিলাম। সুগার জেদ আর নীরবতা ছিল পাথরের মতো। সে কিছু না বলে জিমিনকে পাশ কাটিয়ে চলে গেল। জিমিন পিছু ছাড়লো না। যখন সুগার ফার্ম হাউসের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকে গেল, জিমিন তখন হাঁপাতে হাঁপাতে একদম দরজার সামনে দাঁড়িয়ে গেল। দারোয়ান তাকে দেখেই তার পথ আটকে দাঁড়ালো। জিমিন চিৎকার করে বলতে লাগলো, সাহেব, ও সাহেব, দয়া করে আমার কথাটা একবার শুনেন। আমার কামটা খুব দরকার সাহেব, আমি মাফ চাইতেছি আপনার কাছে, তবুও কামটা আমারে দেন সাহেব, অনেক বিপদে পড়ছি আমি। ওদিকে তখন জাঙ্কুক বাড়িতে ছিল না, তবে তে বারান্দায় বসেছিল। গেটের দিক থেকে আসা এই কান্নার মতো মিনতি মাখা আর্তনাদ তার কানে পৌঁছালো। জাঙ্কুকের ফেরার অপেক্ষায় থাকা তে কিছুটা কৌতূহলী হয়ে গেটের দিকে এগিয়ে গেল। দারোয়ানের সাথে একটা মেয়েকে তর্ক করতে দেখে সে কাছে গিয়ে নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচা? গেটের সামনে এত চেঁচামেচি কিসের? দারোয়ান বিরক্ত হয়ে বলল, দেখেন না মালকিন, একটা মাইয়া আয়সা হম্বিতম্বি করতেছে। সোগা সাহেবের পিছু পিছু দৌড়াই আয়সা ভেতর ঢুকবার চায়। তে কিছুটা সময় নিয়ে মেয়েটিকে দেখলো। মেয়েটার পরনে সাধারণ কাপড়, কিন্তু চোখে মুখে এক গভীর মায়াবী ভাব। সে শান্ত স্বরে দারোয়ানকে বলল, ভেতরে আসতে দাও তাকে, দেখি কি হয়েছে। দারোয়ান গেট খুলে দিতেই জিমিন ভেতরে ঢুকলো। আর ভেতরে ঢুকতে জিমিনের চোখ স্থির হয়ে গেল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির উপর। পরনে পরিপাটি শাড়ি, অঙ্গে উজ্জ্বল গহনা, আর সৌন্দর্যের দিক থেকে সে যেন কোনো রাজকুমারী। জিমিন সাথে সাথেই বুঝে গেল ইনি এই বাড়ির মালকিন। তার শেষ ভরসাটুকু এই নারীর হাতেই। তে জিমিনের দিকে তাকিয়ে শান্ত কিন্তু গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? তোমার কি কিছু লাগবে?
জিমিন ভেবেছিল এই বাড়ির মালকিন হয়তো অনেক কঠোর হবেন, তার উপর চিৎকার করার কারণে হয়তো তাকে বের করে দেবেন। কিন্তু তের কণ্ঠস্বর ছিল অবাক করার মতো নরম, তাতে কোনো অহংকার বা রাগ নেই। তের এই মমতা ভরা সুর জিমিনের ভয়কে এক মুহূর্তেই জল করে দিল। সে শাড়ির আঁচলটা মুঠো করে ধরে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় আমতা আমতা করে বলল, আসলে আসলে আমি কামের লাগ গাইছি। ওই সাহেব আমার কথা না শুনেই চলে আইছে। কিন্তু বিশ্বাস করেন মালকিন, কামটা আমার খুব দরকার। আমার মা খুব অসুস্থ, ঘরে খাওয়ার মতো কিচ্ছু নাই। আপনি দয়া করে সাহেবরে একটু কন না মালকিন। তে জিমিনের দিকে এক দৃষ্টিতে তাকালো। জিমিনের পরনে রংচটা পুরনো একটা শাড়ি, কিন্তু লম্বা বেনি করা চুলে এক অদ্ভুত গ্রাম্য স্নিগ্ধতা। তার চেহারায় এমন এক মায়া আছে যা দেখে তার নিজেরই মনে হলো এ যেন একদম তারই প্রতিফলন। বয়সেও খুব একটা তফাৎ হবে না তাদের। তের হৃদয়ের কোমল কোণটাতে জিমিনের জন্য এক গভীর সমবেদনা খেলে গেল। সে বুঝতে পারলো এই মেয়েটি হয়তো পরিস্থিতির শিকার হয়েই এতটা মরিয়া হয়ে উঠেছে। তে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা তুমি বাইরে দাঁড়িয়ে থেকো না, ভেতরে এসো, তারপর সব শুনছি। জিমিনের চোখে মুখে খুশির ঝিলিক খেলে গেল। সে মনে মনে ভাবলো, মালকিনের মন জয় করতে পারলেই কেল্লাফতে। ওই সাহেবকে আর ধরাধরির দরকার পড়বে না। সে ইতস্তত পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তে ঘরের সবচেয়ে আরামদায়ক সোফাটিতে বসে ইশারায় তাকেও বসার কথা বলল। কিন্তু জিমিন দাঁড়িয়েই রইল, যেন কিছুতেই সে রাজকীয় সোফায় বসবে না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। তে আবারও তাগিদ দিল। জিমিন মাথা নিচু করে বিনীতভাবে বলল, না না মালকিন, আমি খাড়ানোই ঠিক আছি। আমার পিন্দনের শাড়িটা একদম ময়লা হয়ে আছে, বসলে আপনার সোফা নষ্ট হইব, আমারে মাফ করবেন। তে উঠে গিয়ে জিমিনের হাতটা নিজের হাতে তুলে নিল। কত কোমল, কত সাধারণ সেই হাত। তে টেনে এনে জিমিনকে পাশে সোফায় বসিয়ে দিল। জিমিন শুধু অপলক দৃষ্টিতে তের দিকে চেয়ে রইল। সে ভাবতেই পারছে না এত বড় বাড়ির মালকিন হয়েও মেয়েটা এতটা সাধারণ আর মানবিক। তার এতটুকু জীবনে কেউ তার সাথে এত ভালো ব্যবহার করেনি। তে মৃদু হেসে জিজ্ঞেস করলো, ভাইয়া তো কাজের লোক খুঁজতেই গিয়েছিল, তুমিও কাজ চাও, তাহলে ভাইয়া তোমাকে না নিয়ে চলে এলো কেন? কি করেছো তুমি, সত্যি করে বলো তো। জিমিন আর কোনো কথা আড়াল করলো না। আমতা আমতা করে ঘটনার শুরু থেকে শেষ অবধি সব খুলে বলল। সব শুনে তে রাগ করবে কি, বরঞ্চ তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। জিমিনের সরল স্বীকারোক্তি আর তাদের সেই মজার ঝগড়ার কথা ভেবে তে খিলখিল করে হেসে ফেলল। তার সেই হাসি ছিল মুক্তা ছড়ানো, যা এই বিষণ্ণ ফার্ম হাউসে এক নতুন প্রাণের সঞ্চার করলো। তে হাসতে হাসতে বলল, ও তাহলে এই ব্যাপার, এবার বুঝেছি আমার শান্ত ভাইয়াটা হুট করে এত রেগে গিয়ে আগুন হয়ে কেন ফিরে এলো। আচ্ছা তুমি একদম চিন্তা করো না জিমিন, আমি তোমাকে এই বাড়ির কাজের জন্য রাখছি। জিমিনের নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। যে কাজটার জন্য সে পুরো পাহাড়ি পথ জুড়ে কাঁদতে কাঁদতে সোগার পিছু নিয়েছিল, সেই কাজটা এভাবে এত সহজে পেয়ে যাবে তা সে ভাবতেই পারেনি। সে আনন্দে চোখ বড় বড় করে বলে উঠল, মালকিন, আপনি আপনি সত্যি কইতাছেন? সত্যি আমারে কামড়া দিবেন? দেব। তা তুমি কবে থেকে কাজ করতে চাও? মালকিন, আপনি কইলে আজকা থেকেই কাম শুরু করে দিব। আপনি যা কইবেন আমি মন দিয়া করব। প্রথমত আমাকে মালকিন বলবে না, আপা বলবে, কেমন? আর তুমি যদি আজকে থেকেই কাজ শুরু করতে চাও তবে চলো, রান্নাঘরে আমার সাথে হাত লাগাও, দুজনে মিলে দুপুরের রান্নাটা গুছিয়ে ফেলি। কথাটা বলেই তে জিমিনকে নিয়ে সোজা রান্নাঘরের দিকে পা বাড়ালো। তের সিদ্ধান্ত অনুযায়ী রান্নার মূল কাজটা তেই করবে। জিমিন শুধু কাটাকুটি আর গুছিয়ে দেওয়ার কাজে সাহায্য করবে, আর বাকি ঘরের ধোয়া মোছার কাজগুলো দেখবে। আসলে সত্যি বলতে এই ফার্ম হাউসে তো এমনিতেও খুব একটা কাজের চাপ নেই। জাঙ্কুক তো জিমিনকে রেখেছে মূলত তের একাকিত্ব দূর করার জন্য, যেন তের সাথে একটা সমবয়সী সঙ্গী থাকে এবং গল্পগুজব করে তার সময়টা সুন্দরভাবে কেটে যায়। দুজন মিলে গল্প করতে করতে খুব আনন্দেই রান্নাবান্না আর ঘরের টুকিটাকি কাজ সেরে ফেললো। তে খেয়াল করলো জিমিন যেমন চটপটে তেমনি বকবক করতে বেশ ভালোবাসে, যা এই নিস্তব্ধ পাহাড়ি বাড়ির জন্য একদম নিখুঁত। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো। নতুন ব্যবসাকে এখন বড় পর্যায়ে নিয়ে যেতে হবে, তাই জাঙ্কুক পুরো দমে কাজে নেমে পড়েছে। সোগা আজকে জাঙ্কুকের সাথে যেতে পারেনি, তেকে পাহাড়ি বাংলোয় একা রেখে যাওয়া যাবে না বলে। কিন্তু এখন জিমিন চলে আসায় সোগার সেই চিন্তাও শেষ। কাল থেকেই সোগাও জাঙ্কুকের সাথে শহরের অফিসে যাবে।
বিকেলের দিকে জাঙ্কুকের গাড়ির বিকট হর্নের শব্দে শান্ত ফার্ম হাউসটা জেগে উঠল। গাড়ি থেকে নেমে জাঙ্কুক সোজা দোতলার কামরার দিকে রওনা দিল। জাঙ্কুক ফিরতেই তে নিচ থেকে দেখতে পেল তাকে। সাহেবের পরনে এখনো ফর্মাল শার্ট আর কোট। ক্লান্তি তার মুখে স্পষ্ট। তে আর দেরি না করে হাত মুখ ধুয়ে চটপট দোতলায় চলে গেল জাঙ্কুকের ঘরে, সাহেবের কিছু লাগবে কিনা তা দেখার জন্য। তে আলতো পায়ে ঘরের ভিতর ঢুকেই থমকে দাঁড়ালো। জাঙ্কুক বেডের এক পাশে বসে আছে। পরনের ফর্মাল শার্টটা ততক্ষণে আলগা হয়ে মেঝেতে পড়ে আছে। সারা দিনের কঠোর পরিশ্রম আর মানসিক ক্লান্তির ছাপ তার ফর্সা মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। তে আর এক মুহূর্ত ইতস্তত না করে এগোলো। মেঝে থেকে শার্টটা কুড়িয়ে গুছিয়ে নেওয়ার সময় সে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, সাহেব কিছু লাগবে আপনার? কিন্তু প্রশ্ন শেষ হওয়ার আগেই জাঙ্কুকের কবজি ধরে হ্যাঁচকা একটা টান দিল। কিছু বুঝে ওঠার আগে তে গিয়ে পড়লো জাঙ্কুকের কোলের উপর। আকস্মিক এই কাণ্ডে তের হাতের শার্টটা ছিটকে মেঝেতে পড়লো। চোখ দুটো গোল গোল হয়ে গেল বিস্ময়ে। সে কি জিজ্ঞেস করলো আর এই লোকটা কি শুরু করলো? তে নিজেকে সামলে নেওয়ার আগে জাঙ্কুক তার দুই বাহু তের কোমর আর পিঠে পেঁচিয়ে শক্ত করে আটকে ফেললো। তারপর গরম নিঃশ্বাস ছেড়ে নিজের মুখটা গুজে দিল তের ভেজা চুলে ঢাকা স্নিগ্ধ ঘাড়ের বাঁকে। জাঙ্কুকের গভীর হাসকি ও মাদকতাময় গলা ফিসফিস করে উঠল তের কানের কাছে, লাগবে, তোকে লাগবে তে পাখি। কথাটা শোনা মাত্রই তের সারা শরীরে যেন বিদ্যুতের এক তীব্র তরঙ্গ খেলে গেল। সে খুব ভালো করেই জানে, চাইলেও জাঙ্কুক এখন তাকে সম্পূর্ণ নিজের করে স্পর্শ করতে পারছে না। ইদ্যতের এই কঠিন নিয়ম মেনে চলার জন্য নিজের বুকের ভেতর চেপে রাখা সীমাহীন বাসনা চেপে এই পুরুষটা যেভাবে প্রতি মুহূর্ত নিজেকে নিয়ন্ত্রণ করে তা তের অজানা নয়। সত্যি বলতে জাঙ্কুকের এমন অপ্রতিরোধ্য ভালোবাসা আর উন্মাদ অধিকার বোধ অনুভব করতে তের নিজেরও ভীষণ ভালো লাগে। জাঙ্কুককে নিজের ভালোবাসায় এভাবে পাগল হতে দেখতে তার বুকের কোণে এক অদ্ভুত আনন্দের জন্ম হয়। তবে তে নিজের ভেতরের সেই মিষ্টি অনুভূতির কথা মুখে প্রকাশ হতে দিল না, বরং একটু কৃত্রিম শাসন ফুটিয়ে তুলে বলল, আপনার তো দুপুরে বাড়ি ফেরার কথা ছিল সাহেব, এখন কয়টা বাজে কোনো খেয়াল আছে আপনার? দুপুরে না খেয়ে শরীরটা নষ্ট করার কোনো মানে হয়? এখন আপনি কোন সময়ের খাবার খাবেন শুনি? জাঙ্কুকের গলার নরম চামড়ায় আলতো করে ঠোঁট আর নাকের স্পর্শ রেখে অলস গলায় থমকে উঠল, চুপ, একদম কথা বলবি না। জাঙ্কুকের গলা থেকে মুখ তুলল না, বরং তের শরীর থেকে ভেসে আসা সেই মিষ্টি মায়াবী সুবাসে নিজের সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে সাফ করতে লাগলো। কিন্তু তে কি এত সহজে চুপ থাকার পাত্রী? জাঙ্কুকের এমন ছেলে মানুষই দেখে তার ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সে জাঙ্কুকের এই হুকুম কানেই তুলল না, বরং আবার বলতে শুরু করলো, বলছিলাম কি সাহেব। কথাটা পুরোপুরি শেষ করার আগে জাঙ্কুক তার ডান হাতের বুড়ো আঙুলটা তের নরম গোলাপি ঠোঁটে আলতো করে চেপে ধরল। তের কথার জোয়ার নিমিষেই থেমে গেল। জাঙ্কুকের চোখের গভীরে নিজের গভীর মোহময় দৃষ্টি আটকে রেখে আঙুলের উপর দিয়ে পরম সোহাগে তের ঠোঁটে ছোট্ট একটা চুমু এঁকে দিল। সাহেব না, আমায় শুধু জাঙ্কুক বলে ডাকবি। এবার বল কি বলছিলি? তবে হ্যাঁ, অবশ্যই জাঙ্কুক বলে শুরু করবি। জাঙ্কুকের এই ব্যাকুল আবদার আর হঠাৎ এমন ঘনিষ্ঠতায় তের বুকের ভেতরটা ধূপধাপ করে কেঁপে উঠল। সে আমতা করে বেশ কষ্টে লজ্জা কাটিয়ে মুখ খুলল, আসলে জাঙ্কুক। জাঙ্কুকের গম্ভীর মুখে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে তের মুখের উপর থেকে হাত সরিয়ে নিয়ে বলল, এই তো হচ্ছে, বল এবার কি বলবি? আসলে আমার কিছু টাকা দরকার ছিল। আসলে যে কাজের মেয়েটা এসেছে তার মা খুব, আর একটা শব্দও বলতে হবে না। কেন টাকা লাগবে, কাকে দিবি সেই হিসাব আমায় দিতে হবে না। আলমারির ওপরের ড্রয়ারে টাকা রাখা আছে, তোর যত ইচ্ছে নিয়ে নে। তে চরম বিস্ময়ে কয়েক মুহূর্ত জাঙ্কুকের দিকে অবলোক চেয়ে রইল। কোনো প্রশ্ন নেই, কোনো কৈফিয়ত চাওয়া নেই, শুধু চাওয়া মাত্রই এভাবে অধিকার দিয়ে দিল। তে মেলাতে পারল না, এ কি সত্যি সেই আগের একরোখা নিষ্ঠুর জাঙ্কুক, যে জাঙ্কুকের কাছে একসময় তে শুধুই এক অবহেলিত দাসী আর ভোগের বস্তু ছাড়া অন্য কিছু ছিল না। তবে তে আর অতীত নিয়ে ভাবতে চাইল না। পুরনো বিষাক্ত স্মৃতি আঁকড়ে ধরে এই মিষ্টি বর্তমানটাকে নষ্ট করতে মন সায় দিল না তার। সে নিজেকে সামলে নিয়ে আলতো হেসে বলল, ঠিক আছে, আপনি গোসলটা সেরে আসুন, আমি নিচে গিয়ে আপনার জন্য খাবার বাড়ছি। কথাটা বলে তে জাঙ্কুকের কোল থেকে নেমে দাঁড়ালো।
জাঙ্কুকও ঠোঁটের কোণে মৃদু প্রশান্তির হাসি ধরে রেখে তোয়ালেটা নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তে আলমারি খুলে সেখান থেকে বেশ কিছু টাকার নোট নিজের হাতে নিল। তারপর নিজের রুমে গিয়ে ড্রয়ার থেকে তার নতুন দুটো শাড়ি বের করে নিল। সব গুছিয়ে নিয়ে তে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। সোগা সিঁড়ি দিয়ে নিচে নামতেই তার নজর পড়ল ড্রয়িং রুমের দিকে। আর অমনি তার ঘুমন্ত মেজাজটা এক সেকেন্ডে আবারও খিচে গেল। সোফায় পরম নিশ্চিন্তে ঠোঁটের কোণে বিজয়ের হাসি ঝুলিয়ে বসে আছে জিমিন। সোগা দাঁতের দাঁত চেপে মনে মনে বিড়বিড় করলো, আশ্চর্য, এই চুনোপুটি দেহাতি মেয়েটা ঠিকই থেকে পটিয়ে এই বাড়িতে ঢুকে পড়েছে। ওদিকে সোগাকে নিচে নামতে দেখে জিমিনও সোজাসুজি তাকালো তার দিকে। তারপর সোগার জমানো রাগের আগুনে ঘি ঢেলে দিয়ে গালে বিশাল এক বিদ্রূপের হাসি ফুটিয়ে তুলল। সেই বিজয়ী হাসির স্পষ্ট মানে একটাই, কি গো লাট সাহেব, ভেবেছিলেন আমাকে তাড়িয়ে দেবেন? দেখেন, আমি ঠিকই কাজ আদায় করে নিয়েছি। এখন থেকে প্রতিদিন আপনার চোখের সামনেই ঘুরঘুর করব। ক্ষমতা থাকলে আটকে দেখান। সোগার ভীষণ ইচ্ছে করলো মেয়েটাকে এখনই ফার্ম হাউস থেকে বের করে দিতে, কিন্তু দুজনের কেউই টু শব্দটি করার সুযোগ পেল না। কারণ ঠিক সেই মুহূর্তেই সেখানে হাতে কিছু জিনিস নিয়ে হাজির হলো তে। তের উপস্থিতি টের পেয়ে সোগা আর নিজের গাম্ভীর্য নষ্ট না করে সোজা ডাইনিং টেবিলের দিকে হেঁটে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। পেট চুই চুই করে খিদে পেয়েছে লোকটার। সকালের ঝামেলার পর আর এক দানাও পেটে পড়েনি। এদিকে তে হেসে এগিয়ে এসে জিমিনের দিকে হাতের দুটি সুন্দর পরিপাটি লাল আর নীল রঙের শাড়ি বাড়িয়ে দিয়ে বলল, নাও জিমিন, শাড়ি দুটো তোমার জন্য, এগুলো বাড়ি নিয়ে যেও। জিমিনের চোখের মনি দুটো থমকে গেল। সে হঠাৎ করেই যেন নিজের চোখে বিশ্বাস করে উঠতে পারছিল না। এত দামি রেশমিয়া ঝকঝকে শাড়ি দুটো দেখে সে আমতা আমতা করে বলল, না না আপা, আপনি সব কি বলতেছেন? এত সুন্দর আর দামি শাড়ি আমি কেমনে নিমু? না না, আমি পারবো না। একটু আগেই না আমাকে আপা বলে ডাকলে? তো আপা ভালোবেসে ছোট বোনকে কিছু দিলে কি তা ফিরিয়ে দিতে হয়? আমি তো তোমাকে নিজের বোনের মতো ভেবেই দিচ্ছি জিমিন। কিন্তু আপা, এগুলো তো আপনার দামি শাড়ি, আমি সামান্য কামের মাইয়া। আমার কাছে এমন শাড়ি অনেক আছে, বিশ্বাস করো। এগুলো তোমাকে দিয়ে দিলে আমার একটুও কম পড়বে না। আচ্ছা ধরো, আজ সারাটা দিন তুমি যেভাবে পরিশ্রম করে ঘরদোর পরিষ্কার করলে আর আমাকে কাজে সাহায্য করলে, এটা তোমার সেই কাজের খুশি হয়ে দেওয়া আমার ছোট্ট বকশিস। এবার তো নিতে কোনো আপত্তি নেই। জিমিন আর না করতে পারল না। অতি সাবধানে যেন কোনো অমূল্য রতন স্পর্শ করছে এমন শ্রদ্ধায় শাড়ি দুটো নিজের বুকের কাছে জড়িয়ে ধরল। নরম কাপড়ের সুবাস আর তের এমন স্বর্গীয় ব্যবহারে জিমিনের চোখের কোণ দুটি নোনা জলে ভিজে উঠল। তবে তার বিস্ময়ের সীমা সেখানেই শেষ হলো না। তে শাড়ির ওপর আরও কয়েকটি কড়কড়ে টাকার নোটও রেখে আলতো করে জিমিনের হাত দুটো চেপে ধরে বলল, আর শোনো, এখানে কিছু টাকা আছে। তুমি কাজ শেষে বাড়ি যাওয়ার সময় ডাক্তারের কাছ থেকে আন্টির জন্য ঔষধপত্র নিয়ে যেও। আর ভালো কোনো ডাক্তারকে দিয়ে ওনাকে একবার দেখিও, কেমন? না না বা, আমি এতগুলো টাকা কোনোভাবেই নিতে পারবো না। মাত্র একদিন হলো আমি আপনার এই বাড়িতে কামে আইছি, এখনই এতগুলো টাকা আগাম নিমু কেমনে? আমার কপাল এত ভালো না পা। তে মৃদু হেসে পরম মমতায় জিমিনের কাঁধে হাত রাখলো। জিমিনের আত্মসম্মান বোধ দেখে তার মনটা আরো গলে গেল। সে অত্যন্ত মিষ্টি গলায় জিমিনকে বুঝিয়ে বলল, আমি কিন্তু এই টাকাগুলো তোমাকে এমনি এমনি দিচ্ছি না জিমিন, একটু ভেবে দেখো। আন্টি যদি ঘরে অসুস্থ হয়ে পড়ে থাকেন, তবে তুমি এখানে এসে ছোট ভাই আর মায়ের চিন্তায় অস্থির হয়ে থাকবে, কাজেও মন দিতে পারবে না। আন্টি আগে সুস্থ হয়ে উঠলে তবেই তো তুমি নিশ্চিন্ত মনে এসে নিজের কাজটা করতে পারবে, তাই না? তাই কোনো দ্বিধা না করে টাকাটা রাখো। জিমিন কাঁপা কাঁপা হাতে টাকাগুলো নিজের আঁচলের খুঁটে শক্ত করে বেঁধে নিল। তের এই দূরদর্শিতা আর অগাধ ভালোবাসার কথা শুনে তাকে কি বলে ধন্যবাদ জানাবে জিমিন যেন ভাষায় হারিয়ে ফেলেছে। তে জিমিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আবার বলল, আর শোনো, রান্নাঘরের টেবিলে একটা টিফিন বক্সে আমি তোমাদের তিনজনের জন্য রাতের খাবার গুছিয়ে দিয়েছি, ওটাও সাথে করে নিয়ে যাও। আর একদম দেরি করো না, পাহাড়ের পথ, এখনই রওনা না হলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। তের মুখে এই মায়াবী কথাগুলো শোনা মাত্রই জিমিন আর নিজের ভেতরের বাঁধ ভাঙা চোখের জল ধরে রাখতে পারল না। সে ডুকরে কেঁদে উঠে দুই হাতে তের হাত দুটো চেপে ধরল।
আপনারে আপনারে যে কি বইলা ধন্যবাদ দিব আমি বুঝতে পারতাছি না আপা। আমরা গরিব মানুষ, আমাগো দুঃখ কষ্ট নিয়ে এই দুনিয়ায় কেউ কোনোদিন এত চিন্তা করে নাই। অথচ আপনি একটা দিনের পরিচয়ে আমার আর আমার অসুস্থ মায়ের লাগে এত কিছু ভাবলেন। আল্লাহ আপনারে অনেক অনেক ভালো রাখুক আপা। আপনারে অনেক ধন্যবাদ। জিমিনকে এভাবে কাঁদতে দেখে তার নিজের চোখ দুটো ছলছল করে উঠল। সে আর এক মুহূর্তও দেরি না করে জিমিনকে নিজের বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর তার গালে হাত রেখে স্নেহের গলায় বলল, আরে বোকা মেয়ে, কাঁদে না। আমি তো তোমাকে নিজের ছোট বোনের মতোই ভেবেছি জিমিন। তুমি আমাকে নিজের বড় বোন ভেবে মন খুলে সব বলবে, কেমন? আচ্ছা, এবার আর দেরি করো না, জলদি বাড়ি যাও। আমাকেও ওদের দুজনকে দুপুরের খাবার বেড়ে দিতে হবে। জিমিন বারবার আঁচলে চোখ মুছে তেকে আরও একবার পরম শ্রদ্ধায় ধন্যবাদ জানিয়ে টিফিন বক্সটা হাতে নিয়ে পাহাড়ের মিষ্টি রোদের ভেতর বাড়ির পথে রওনা হয়ে গেল। জিমিন বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক চুল মুছতে মুছতে পরিপাটি হয়ে দোতলা থেকে নিচে নেমে এলো। তে চটপট রান্নাঘরে গিয়ে গরম গরম খাবার ডিশে সাজিয়ে ডাইনিং টেবিলে এনে জাঙ্কুক আর সুগার সামনে পরিবেশন করতে লাগলো। সোগা চামচ হাতে নিয়ে প্লেটের দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত ইতস্তত করলো। জিমিনের সে অনাকাঙ্ক্ষিত উপস্থিতি আর তের তাকে কাজে রাখা নিয়ে সোগার মনে বেশ কিছু প্রশ্ন আর অমত ছিল। সে তেকে ডেকে জিমিনের ব্যাপারটা নিয়ে একটু সতর্ক করতে চাইছিল, কিন্তু তের আনন্দ উজ্জ্বল নিষ্পাপ মুখটার দিকে তাকাতেই সোগার মুখ থেকে কথাগুলো আর বের হলো না। যে মেয়েটা জিমিনকে পেয়ে আজ এতদিন পর এত সুন্দর করে হাসছে, তার সেই হাসিতে বাধা দিতে সোগার মন সায় দিল না। সে কোনো কথা না বাড়িয়ে শান্তভাবে ভাত মুখে তুলে নিল। রাত ঘন হতেই পাহাড়ি বাংলোর চারপাশ এক গভীর নিস্তব্ধতায় তে বিছানায় এপাশ ওপাশ করছে। কিছুতেই তার চোখে ঘুম আসছে না। অচেনা এই বড় ঘরটা আর পাহাড়ের নির্জনতা মনটাকে কেন যেন আজকেও এক অদ্ভুত ভয়ে ভরিয়ে দিচ্ছে। তের মনে হলো একবার জাঙ্কুকের ঘরে গিয়ে তাকে কথাটা বললে কেমন হয়, কিন্তু পরক্ষণে নিজের ভাবনায় লাগাম টেনে সে বিছানায় চুপচাপ শুয়ে রইল। এমনিতে লোকটা সারাদিন কাজের জন্য ক্লান্ত থাকে, এখন গিয়ে বিরক্ত করাটা কি ঠিক হবে? ঠিক তখনই তের ঘরের দরজাটা নিঃশব্দে খুলে গেল। ঘরের ভেতর জাঙ্কুক প্রবেশ করতেই তেকে জেগে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। জাঙ্কুক ভেবেছিল তে এতক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে, তাই সে অভ্যাস মতোই নিভৃতে ওকে একটু দেখতে এসেছিল। জাঙ্কুকে এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে তে দ্রুত বিছানায় উঠে বসলো। এলোমেলো হওয়া শাড়ির আঁচলটা গায়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে নরম গলায় বলল, কি হয়েছে সাহেব, মানে জাঙ্কুক, কিছু লাগবে আপনার? জাঙ্কুক তের কোনো প্রশ্নের উত্তর দিল না। সে নিঃশব্দে এগিয়ে এসে বিছানায় তের পাশে শুয়ে পড়ল। তারপর আলতো এক টানে তেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে নিজের চিবুকটা ওর মাথায় ঠেকিয়ে দিল। ঘুম আসছে না। জাঙ্কুকের এই ব্যাকুলতা আর আশ্রয় চাওয়ার ভঙ্গি দেখে তের মনের সব ভয় এক লহমায় উবে গেল। সে আর কোনো কথা না বাড়িয়ে, কোনো দ্বিধা না রেখে পরম মায়ায় জাঙ্কুকের শক্ত কোমরটা নিজের নরম হাতে জড়িয়ে ধরল। জাঙ্কুকের বুকের উস্কানিময় উত্তাপ আর নিয়মিত হৃদস্পন্দনের শব্দ শুনতে শুনতে কিছুক্ষণের মধ্যেই তে শান্তিতে গভীর ঘুমে তলিয়ে গেল। পরের দিন সূর্য উঠতেই ফার্ম হাউসে আবার ব্যস্ততা শুরু হয়ে গেল। সকালে নাস্তা সেরে জাঙ্কুক ও সুগা নিজেদের ব্যবসার কাজের উদ্দেশ্যে শহরের দিকে রওনা হয়ে গেল। ওরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে জিমিন এসে হাজির হলো। আজকে জিমিনের উপস্থিতিটা ছিল দেখার মতো। তীর দেওয়া কালকের সেই লাল শাড়িটা সে বেশ সুন্দর করে কুচি দিয়ে পরে এসেছে। লম্বা বেনি করা চুলে এক চিলতে স্নিগ্ধতা আর পরিপাটির শাড়িতে জিমিনকে আজ ভীষণ মিষ্টি ও মায়াবী লাগছিল। সারাটা দিন দুজনে মিলে যেন এক আনন্দের মেলা বসিয়ে দিল। রান্নাঘরের টুকটাক কাজ গুছিয়ে নিয়ে তারা সারা দুপুর বারান্দায় বসে গল্প করলো, হাসাহাসি করলো। একে অপরের সুখ দুঃখের কথা শেয়ার করতে করতে একটা দিনের ব্যবধানে তে আর জিমিনের মধ্যে এক চমৎকার বোনের মতো বন্ডিং তৈরি হয়ে গেল। বিকেলের দিকে কাজ শেষ করে জাঙ্কুক আর সুগা একসাথে ফার্ম হাউসে ফিরে এলো। ক্লান্ত সুগা গাড়ির দরজা বন্ধ করে একটু তাড়া নিয়ে বাড়ির ভেতরে ঢুকতে যাচ্ছিল, কিন্তু সদর দরজার পর্দা সরিয়ে ভেতরে এক পা রাখতেই হঠাৎ সামনে থেকে বেরিয়ে আসা কারো সাথে তার সজোরে ধাক্কা লাগলো। তবে কালকের মতো এবার আর সুগা নিজের ভারসাম্য হারিয়ে মাটিতে গড়িয়ে পড়ল না, বরং সুগা নিজের শক্ত হাত দুটো বাড়িয়ে সামনের মানুষটার কোমর জড়িয়ে ধরে তাকে সজোরে চেপে সামলে নিল। মানুষটা আর অন্য কেউ নয়, বরং জিমিন।
জিমিন তখনও পড়ে যাওয়ার ভয়ে চোখ মুখ খিচে শক্ত করে বন্ধ করে রেখেছিল। এই সুযোগে সুগা কিছুটা সময় পেয়ে জিমিনের দিকে ভালোভাবে তাকালো। নতুন লাল শাড়িটায় একদম পরিপাটি হয়ে থাকা জিমিনকে আজ সত্যি ভীষণ মিষ্টি আর আকর্ষণীয় লাগছিল। সুগা তো এক মুহূর্তের জন্য চোখই ফেরাতে পারছিল না। তবে ঠিক তখনই জিমিন ধীরে ধীরে চোখ মেলে সুগার দিকে তাকালো। জিমিনের হঠাৎ চোখ মেলাতেই সুগা প্রচণ্ড অপ্রস্তুত হয়ে পড়ল। লজ্জায় আর তাড়াহুড়োয় সে জিমিনের কোমর থেকে হাত দুটো সরিয়ে বাঁধন আলগা করে দিল। আর তাতেই যা হওয়ার তাই হলো। জিমিন ধপাস করে নিচের শক্ত মেঝেতে আছড়ে পড়ল। গেল রে গেল, আজকে আমার মাজাটা বুঝি ভাঙ্গা শেষ হয়ে গেল। বলি চোখে কি সর্ষে ফুল দেখতে পান নাকি? সামনে মানুষ দাঁড়িয়ে আছে তাও দেখেন না? ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে থেকে নিচে নেমে আসতে দেখে সুগা আর কথা বাড়িয়ে নিজের প্রেস্টিজ পাংচার করতে চাইল না। সে গম্ভীর মুখে জিমিনের দিকে এক নজর তাকিয়ে গটগট করে দোতলার দিকে চলে গেল। তে এসে দ্রুত জিমিনকে ধরে তুলল। তারপর টুকটাক কথাবার্তা শেষে জিমিন আজকের মতো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সময় কারোর জন্য থেমে থাকে না, নদীর মতোই তা আপন গতিতে বয়ে চলে। দেখতে দেখতে পাহাড়ের বুকে জমে থাকা ভালোবাসার মিষ্টি দিনগুলোর ভেতর দিয়ে কেটে গেল দীর্ঘ 4টি মাস। আজ 4 মাস 10 দিনের ইদ্যৎকাল শেষ হলো। প্রতিদিনের মতো বিকেলবেলা কাজ শেষ করে জিমিন নিজের বাড়ি ফিরে গেছে। তবে জাঙ্কুক আর সুগা এখনো কাজের পর বাড়ি ফেরেনি। তে অধীর আগ্রহে দোতলার ব্যালকনিতে বসে অপেক্ষা করছিল। ঠিক তখনই হর্নের শব্দ কানে এলো। জাঙ্কুকের দামি কালো গাড়িটা এসে ফার্ম হাউসের আঙিনায় থামলো। তে এক মুহূর্ত দেরি না করে দ্রুত নিচে ড্রয়িং রুমে নেমে এলো। কিন্তু দরজার কাছে গিয়ে দাঁড়াতেই তের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এ কি, জাঙ্কুক আজ একাই বাড়িতে ঢুকছে? ওর পেছনে তো সবসময় সুগা থাকে। তাহলে আজ সুগা কোথায়? সুগা ভাইয়া কোথায় জাঙ্কুক? উনি আসেননি? তের মুখের কথা শেষ হওয়ার সুযোগটুকুও দিল না জাঙ্কুক। উত্তরের অপেক্ষায় থাকা তের উপর সে এক ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক এক ঝটকায় তেকে টেনে এনে দেয়ালের সাথে শক্ত করে পিন করে ধরে ফেলল। পরম তৃষ্ণায় আকুলতায় সে ঝাঁপিয়ে পড়ল তের ঠোঁটের ওপর। জাঙ্কুকের এই হঠাৎ কাণ্ডে তে পুরো থ হয়ে গেল। এমন এক আকস্মিক ঝড়ের মুখোমুখি হয়ে অপ্রস্তুত তে কোনোভাবেই জাঙ্কুকের এই উন্মাদনার সাথে তাল মেলাতে পারছিল না। ওদিকে জাঙ্কুক যেন আজ নিজের সব সংযমের শিকল ছিঁড়ে ফেলেছে। দীর্ঘ 6টি মাসের অবরুদ্ধ অনুভূতি, তীব্র আকুলতা আর ভালোবাসার দাবানলে সে আজ পুরো দগ্ধ হচ্ছে। জাঙ্কুকের পাগলের মতো তের নরম ঠোঁট, থুতনি, দীর্ঘ সুডোল গলা আর বুকে একের পর এক তৃষ্ণার্থ পরশ এঁকে দিতে লাগলো। নিজেকে এতদিন তের থেকে দূরে রাখার যে কঠিন পরীক্ষা সে দিয়েছে, আজকের এই শুভ সন্ধানে এসে আর কোনোভাবে নিজেকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হচ্ছে না। জাঙ্কুকের শ্বাসের উত্তাপ তের উন্মুক্ত ত্বকে ছড়িয়ে পড়ছিল। যখন জাঙ্কুকের বেপরোয়া হাত দুটো তের শাড়ির আঁচলটা আলতো করে সরিয়ে দিল, তখন তের বুকটা ভয়ে আর আবেশে দ্রুত ওঠানামা করতে শুরু করলো। সে দুই হাতে জাঙ্কুকের শক্ত চওড়া বুক ঠেলে ধরে আকুল কণ্ঠে বলে উঠল, জাঙ্কুক, দয়া করে থামো, প্লিজ ছেড়ে দাও আমায় জাঙ্কুক। জাঙ্কুক কিন্তু থামলো না। তের ঘাড়ের বাঁকে নিজের মুখটা আরো গভীরভাবে ডুবিয়ে দিয়ে ভারী হাঁপাতে থাকা হাসকি স্বরে বলে উঠল, বাধা দিস না তে পাখি, আজ আর বাধা দিস না। আমি পুরো পাগল হয়ে গেছি। তোকে নিজের কাছে না টেনে নিলে এখন কিছুতেই শান্ত হতে পারবো না আমি। জাঙ্কুক, প্লিজ আর অল্প কটা দিন অপেক্ষা করো। আজকে প্লিজ আমাকে ছেড়ে দাও জাঙ্কুক। জাঙ্কুক এবার মুখ তুলে তের চোখের দিকে তাকালো। ওর গাঢ় কালো চোখের মণিতে তখন ভালোবাসার এক আদিম আর অনিয়ন্ত্রিত ঝড়ের পূর্বাভাস। সে তের দুই গালে নিজের দুহাত চেপে ধরে চোখে চোখ রেখে উন্মতের মতো ফিসফিস করে বলে উঠল, 6 মাসের অপূরণীয় তৃষ্ণায় ছটফট করতে থাকা এক ক্ষুধার্ত সিংহকে তুই আরও অপেক্ষা করতে বলছিস তে? না, এটা আর 1 সেকেন্ডের জন্য সম্ভব না। অনেক সহ্য করেছি। আজ আর কোনো আইন নেই, কোনো দূরত্ব নেই। আমার তোকে চাইতে, এখনই এই মুহূর্তে তোকে আমার করে চাই। জাঙ্কুকের চোখে আজ কোনো না শোনার জায়গা নেই। সে কি তবে আজ সব সীমা অতিক্রম করে থেকে সারা জীবনের মতো নিজের করে নেবে? আমি আমি অসুস্থ জাঙ্কুক।
জাঙ্কুকের চোখে জমে থাকা উন্মাদনা যেন এক মুহূর্তে থমকে গেল। ওর গাঢ় ভ্রু দুটো কুঁচকে এক জায়গায় এসে ঠেকলো। সে কিছুটা সরে এসে উদ্বেগের সাথে তার ফ্যাকাশে মুখটার দিকে তাকালো। কি হয়েছে তোর? তুই অসুস্থ? সেটা আমাকে আগে বলিসনি কেন? তে নিজের এলোমেলো শাড়ির আঁচলটা ঠিক করতে করতে মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় সত্যটা বলে দিল। আমার পিরিয়ড চলছে জাঙ্কুক, খুব কষ্ট হচ্ছে আমার। প্লিজ আজকে অন্তত কিছু করো না। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক পুরো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। ওর ভেতরে চলতে থাকা দাবানলে যেন এক বালতি ঠান্ডা পানি এনে ঢেলে দেওয়া হলো। শত তৃষ্ণা থাকলেও এমন অবস্থায় তেকে ছুঁয়ে কষ্ট দেওয়া যে ঘোর অন্যায় তা সে খুব ভালো করেই জানে। তে জাঙ্কুকের এই থমকে যাওয়া দেখে সাহস পেয়ে কাছে এসে দাঁড়ালো। ওর শার্টের হাতা আলতো করে ধরে মিনতি ভরা চোখে বলল, তাছাড়া তুমিই তো আমাকে বলেছো আর কিছুদিনের মধ্যেই আমাকে বিয়ে করবে। তাহলে বিয়ের পরই না হয় আমাদের মধ্যে সব কিছু হোক। আমার এই একটা কথা তুমি রাখো জাঙ্কুক, এতদিন যা হওয়ার হয়েছে, কিন্তু এখন আর কোনো অবৈধ উপায়ে কিছু ভুল হোক তা আমি চাই না। যা হবে বিয়ে হয়ে যাওয়ার পর পুরো হালাল উপায়েই হবে। প্লিজ আমার এই কথাটা রাখো তুমি। জাঙ্কুক ধীরে ধীরে তেকে ছেড়ে এক পা পেছনে সরে এলো। তার নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকিয়ে ওর ভেতরের উগ্র পশুটা যেন নিমেষেই শান্ত হয়ে গেল। সত্যিই তো, এতদিন ধরে এই মেয়েটাকে সে কম কষ্ট দেয়নি। শারীরিক আর মানসিকভাবে তের উপর কম ঝড়ঝাপটা যায়নি। আজ যখন মেয়েটি নিজেই অধিকার নিয়ে হালাল সম্পর্কের আকুতি জানাচ্ছে, তখন ওর ইচ্ছাটাকে সম্মান জানানোই তো একজন সত্যিকারের পুরুষের ধর্ম। আর তো মাত্র কটা দিনের অপেক্ষা, এরপর তো তে সারা জীবনের জন্যই কেবল জিয়ন জাঙ্কুকের একচ্ছত্র রানী হয়ে থাকবে। এতদিন নিজেকে সামলে রাখতে পারলে এই কটা দিন আর এমন কি ব্যাপার। তাছাড়া মেয়েটা এখন অসুস্থ, তাকে তো এই অবস্থায় কষ্ট দেওয়া একেবারেই অসম্ভব। জাঙ্কুক নিজের শার্টের বোতামগুলো একের পর এক খুলতে খুলতে তের কপালে আলতো করে নিজের উত্তপ্ত ঠোঁটের একটা গভীর পরশ এঁকে দিল। তারপর একদম নিচু আর গম্ভীর গলায় ফিসফিস করে বলল, তোর সব কথা শিরোধার্যতে পাখি, তুই ঘরে গিয়ে বিশ্রাম নে, আমি গোসল সেরে আসছি। কথাটা বলেই জাঙ্কুক গটগট পায়ে দোতলায় নিজের কামরার দিকে পা বাড়ালো। শরীর আর মনের ভেতরের জমাট বাঁধা উত্তাপ কমানোর জন্য এখন এক বালতি বরফ ঠান্ডা পানি ছাড়া যে ওর ছোট ভাইকে শান্ত করার আর কোনো দ্বিতীয় উপায় নেই। তেও জাঙ্কুকের পিছু পিছু দোতলায় উঠে এলো। ততক্ষণে ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে গেছে এবং ভেতর থেকে পানির শব্দ ভেসে আসছে। তে আর নিচে নামলো না। আলমারি খুলে জাঙ্কুকের জন্য একটা ঢিলে ঢালা ট্রাউজার আর টি শার্ট বের করে বিছানার উপর রাখলো। কাপড় রেখে ঘর জুড়ে অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলো তে। তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় দুলছে। জাঙ্কুক আবার তার উপর মনে মনে কোনো ক্ষোভ বা রাগ পুষে রাখেনি তো? লোকটার মেজাজ তো এমনিতেই আগ্নেয়গিরির মতো। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে গেল। শরীর বেয়ে টুপটুপ করে পানি ঝরছে আর কোমর জুড়ে কেবল একটা সাদা তোয়ালে পেঁচানো। এমন অবস্থায় জাঙ্কুককে হুট করে সামনাসামনি দেখে তের বুকের ভেতর ধক করে উঠল। রক্তিম আভা ছড়িয়ে পড়ল ওর ফর্সা গাল দুটোতে। লজ্জাইতে চোখ নামিয়ে নিল। জাঙ্কুক, তোমার কাপড় বের করে রেখেছি, তুমি তৈরি হয়ে নিচে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। কথাটা বলেই তে এক প্রকার ঘর থেকে পালিয়ে নিচে নামতে চাইল, কিন্তু জাঙ্কুকের হাত থেকে কি এত সহজে রেহাই মেলে? জাঙ্কুক ভেজা চুলে হাত বুলিয়ে এক ঝটকায় তের নরম কবজিটা ধরে নিজের দিকে টেনে আনলো। মুহূর্তের মধ্যে তের পিঠে গিয়ে ঠেকলো জাঙ্কুকের ভিজে থাকা চওড়া বুকে। জাঙ্কুকের কোমরে হাত পেঁচিয়ে একদম গা ঘেঁষে দাঁড়িয়ে তের কানের লতিতে নিজের ভেজা ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে উঠল, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, চুরি করে দেখে পালিয়ে যাওয়া হচ্ছে? পালাবো কেন? আমি তো শুধু তোমার জন্য খাবার বাড়তে চাচ্ছিলাম। খেতে চাই তোকে আর তুই দিবি খাবার? বিধি, এই কেমন অত্যাচার! জাঙ্কুক! তের পুরো মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠেছে। জাঙ্কুক খুব ভালো করে উপভোগ করলো। তে আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে কোনো মতে নিজের শক্তি দিয়ে জাঙ্কুকের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিচে ভো দৌড় দিল। নিচে নামতে দেখল প্রধান ফটক দিয়ে সোগা ভেতরে ঢুকছে। সোগা আজ কাজের ফাঁকে একবার নিজের বাড়িতে গিয়েছিল, তাই ফিরতে কিছুটা দেরি হয়েছে। তে আর কথা না বাড়িয়ে ডাইনিং টেবিলে জাঙ্কুক আর সোগার জন্য গরম গরম রাতের খাবার সাজিয়ে দিল। কিছুক্ষণ পর জাঙ্কুকও কাপড় বদলে পরিপাটি হয়ে নিচে নেমে এলো। দুজনে একসাথে বসে রাতের খাবার শেষ করার পর
তেও নিজের রাতের খাবারটুকু সেরে নিল। খাওয়া দাওয়া শেষে সব গুছিয়ে তে যখন দোতলার ঘরে ঢুকলো, দেখলো জাঙ্কুক বিছানায় এক পাশ হয়ে শুয়ে আছে। প্রথম প্রথম জাঙ্কুক ভেবেছিল বিয়ে না হওয়া পর্যন্ত তারা আলাদা রুমেই থাকবে, কিন্তু তের পাহাড়ি রাতের একাকিত্বের ভয় আর জাঙ্কুকের নিজের তীব্র টানের কাছে সেই নিয়ম আর টেকেনি। ফলে প্রতিদিনের মতো আজকেও তাদের ঠাঁই হলো একই বিছানায়, একই ছাদের নিচে, পরস্পরের পরম আশ্রয়ে। তে এসে ধীর পায়ে জাঙ্কুকের পাশে শুয়ে পড়ল। জাঙ্কুক এক মুহূর্ত দেরি না করে পরম ভালোবাসায় তেকে টেনে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল আর ওর নরম চুলে আঙুল চালিয়ে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। ঘরে কিছুক্ষণ পিনপতন নীরবতা ছেয়ে রইল। শুধু দুজনের নিঃশ্বাসের স্পষ্ট শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। কিছুক্ষণ এভাবে থাকার পর তে মাথাটা সামান্য তুলে নীরবতা ভাঙলো। একটা জিনিস চাইবো জাঙ্কুক, দেবে আমায়? জাঙ্কুক চোখ বন্ধ রেখে মৃদু হেসে তের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তুই চাইবি আর আমি দেব না, সেটা কিভাবে সম্ভব? বল কি চাই তোর? তোর এক কথায় পুরো দুনিয়া এনে হাজির করতে পারি। তুমি আইয়ু আন্টিকে খুঁজে এনে দেবে প্লিজ? জাঙ্কুক এবার চোখ মেলে তের দিকে তাকালো। ওর কপালে সামান্য চিন্তার ভাঁজ পড়ল। আইয়ু আন্টি? কিন্তু ওনাকে এখন কোথায় পাবো? শুনেছি ওই জানোয়ারের বাচ্চাটার মৃত্যুর পর থেকে কেউ আর ওনাকে দেখেনি। উনি কোথায় গেছেন তার কোনো খবর নেই। প্লিজ জাঙ্কুক, তুমি একটু চেষ্টা করো তাকে খুঁজে বের করে এনে দাও। জীবনের সবচেয়ে কঠিন সময়ে যে মানুষটা আমাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাহায্য করেছিলেন, আমি চাই সেই মানুষটা আমাদের বিয়েতে উপস্থিত থাকুক। আমি ওনাকে নিজের মায়ের স্থান দিয়েছি জাঙ্কুক, তুমি প্লিজ যে কোনো মূল্যে ওনাকে খুঁজে এনে দাও। জাঙ্কুকের কান্না আর তীব্র মিনতি দেখে মানা করতে পারল না। ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমি আমার সাধ্যমতো সবটা দিয়ে ওনাকে খুঁজে এনে দেব। এবার চিন্তা না করে চুপচাপ ঘুমাতো, এমনিতেই তুই অসুস্থ, শরীরের যত্ন নেওয়া দরকার। জাঙ্কুকের এই আশ্বাসে তের মনটা এক নিমেষে শান্তিতে ভরে গেল। সে জাঙ্কুকের বুকে মাথা রেখে পরম তৃপ্তি আর খুশি মনে চোখ দুটি বুঝল। অন্যদিকে সেই পুরনো জমিদারের এককালের প্রতাপশালী আর আভিজাত্যপূর্ণ প্রাসাদটি যেন আজ নিজের প্রাণ হারিয়ে ফেলেছে। জাঙ্কুক সেই বাড়ি আর সম্পর্কের বাঁধন কেটে বেরিয়ে যাওয়ার পরপরই লিসা আর সেখানে থাকেনি। সে নিজের পড়াশোনা আর কেরিয়ারের জন্য বিদেশে পাড়ি দিয়েছে। আর নিজের একমাত্র প্রাণপ্রিয় সন্তানকে হারিয়ে জমিদার বাবু কাই দিন দিন শোক আর অপরাধ বোধে শারীরিকভাবে ভেঙে পড়তে থাকেন। মানসিক অশান্তির কারণে তাদের বহু বছরের সাজানো ব্যবসা বাণিজ্য ধস নামতে শুরু করে। চারিদিকে কেবল ক্ষতির পাহাড়। কাই এখন জেনিকেও সহ্য করতে পারেন না। ওনার এখন প্রতি মুহূর্তে মনে হয় এই পুরো বিপর্যয় আর সংসার ধ্বংস হওয়ার পেছনে কেবল জেনির কুচক্র আর অহংকারই দায়ী। সে যদি জেনির অন্ধ মায়ায় পড়ে জাঙ্কুক আর তের উপর এত অন্যায় না করতেন, তবে আজ ওনার জীবনটা এভাবে নিঃস্ব হতো না। এদিকে জেনিও নিজের করা সব পাপ আর ভুলের তীব্র অনুশোচনায় ভেতরে ভেতরে দগ্ধ হচ্ছে। সে নিজের ভুল আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে, কিন্তু বড় দেরি হয়ে গেছে। যা হারানো তা চিরকালের জন্যই হারিয়ে গেছে, চাইলেও আর সেই অতীত ফেরানো সম্ভব নয়। সবশেষে জমিদারের সেই বিশাল প্রাসাদটি আগের মতোই মাথা তুলে দাঁড়িয়ে আছে সত্যি, কিন্তু তার ভেতরের সমস্ত অহংকার, আভিজাত্য, আনন্দ আর জৌলুস চিরতরে বিলীন হয়ে গেছে। তো পাখিরা, তোমাদের কি মনে হয় এই শাস্তিটা কি জেনি এবং কাইয়ের জন্য যথেষ্ট নয়? জাঙ্কুক দূরত্বের মাধ্যমে তাদেরকে যেই শাস্তি দিয়েছে সেটাই শ্রেষ্ঠ শাস্তি, কারণ তারা বেঁচে থাকবে ঠিকই, তবে অনুশোচনা নিয়ে। যাই হোক, পরের পর্বে তেকুকের বিয়ে, তোমাদের সবার দাওয়াত রইল। অবশ্যই গিফট নিয়ে আসতে হবে, না হলে খাবার দেওয়া হবে না কিন্তু।